আসসালামু আলাইকুম। প্রিয় লেখক, কবি ও সাহিত্যিক সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের পক্ষ থেকে আজকের আয়োজিত অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব আমাদের একজন গুণী ব্যক্তিত্ব, যিনি আমাদের সাথে এখন রয়েছেন। তিনি হচ্ছেন বাংলাদেশ টেলিভিশনের একজন শ্রদ্ধেয় গুণী ব্যক্তিত্ব আরিফ ভাই। আরিফ ভাই কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এবং সেই সাথে জানবো আরিফ ভাইয়ের বিটিভিতে পথ চলা কেমন হয়। সেজন্য আপনারা পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথেই থাকবেন। আরিফ ভাই কেমন আছেন এবং কেমন লাগছে আমাদের অবলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের পক্ষ থেকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন? প্রথমে ধন্যবাদ জানাই আজকে যিনি আমার সাথে আছেন ভাইয়াকে। অবেলার ডাক মানুষের কথা বলে, আমাদের সমাজের কথা বলে, দেশের কথা বলে। আমি অবেলার ডাককেও আমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় দর্শক যারা রয়েছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকেও অনেক ভালোবাসা থাকলো, শ্রদ্ধা থাকলো, সম্মান থাকলো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আশা রাখছি যে আপনারা অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই। আমরা দর্শকের উদ্দেশ্যে আপনি আপনার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরবেন। আমরা জানি যে আপনি বিটিভির মতো একটা জায়গায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। সেই সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ আপনাকে ভালোভাবে চেনেন এবং জানেন। আমি আপনাকে সেখান থেকে বলবো আসলে যে আপনার সংক্ষিপ্ত পরিচয়টি আমাদের অবেলার ডাকের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন। ধন্যবাদ ভাইয়া। আমাদের টাঙ্গাইলের একটা বিখ্যাত লাইন আছে, নদীচর খালবিল গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গর্বের ধন। সেই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী টাঙ্গাইলে জেলার কালিহাতী উপজেলায় আমার জন্ম। আর কালিহাতীর একটা প্রত্যন্ত অঞ্চল, নদী বিধৌত এলাকা আমার, অর্থাৎ যমুনা সেতুর কোল ঘেঁষে একটি নিতান্ত পল্লী এলাকায় জন্ম, সেখানে আমার বেড়ে ওঠা। এবং আমি মূলত টাঙ্গাইলেই থাকি, সবসময় টাঙ্গাইলের শিল্প সাহিত্য এবং সাংস্কৃতিক অঙ্গনে কাজ করি, এবং পাশাপাশি যখন যেখানে ডাক আসে সেখানে যাওয়ার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই। আমরা আসলে আজকে জানবো যে আসলে আপনার বিটিভিতে পথ চলা কবে থেকে এবং আপনার বিটিভিতে কাজ করার যে আপনি সুযোগ পেয়েছেন সেখানে আসলে আপনার অনুভূতিটা কেমন? অনুভূতির কথা আসলে বলতে গেলে আমি প্রথমেই বলতে চাই যে প্রত্যেকটি ভালো কাজ একটা মানুষের জীবনকে পাল্টে দেয়। আর বিটিভির মতো একটা জায়গা, সেখানে কাজ করা একটা সময় আমার জন্য স্বপ্ন ছিল। সেই স্বপ্ন যখন বাস্তবে রূপান্তরিত হবে তখন সেটা আসলে অমৃয় সুধা। আর অমৃয় সুধাটা পান করা এটা প্রত্যেকটা মানুষের কাছে বোধহয় আনন্দেরই হয়। আর বাংলাদেশ টেলিভিশনে পথ চলা আমার দীর্ঘদিন, প্রায় 6 বছর পেরিয়ে গেছে। শুরুটা হয়েছিল আমার শ্রদ্ধেয় গুরু, আমার শিক্ষক, মানুষ গড়ার কারিগর, তিনি সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রিন্সিপাল আলিম মাহমুদ স্যার। স্যারের দুইটা সংগঠন রয়েছে সখীপুরে আমার টাঙ্গাইলে, সেখানে রয়েছে তার আবহন 21 এবং চর্যা সহজিয়া। সেই দুটি সংগঠনে আমি প্রথম পরীক্ষা দিই স্যারের টিমের হয়ে। সেখান থেকে আমি কাজ করা শুরু করি এবং আল্লাহর রহমতে দুইটাতে আমরা উইন হয়েছিলাম, আমরা বিজয়ী হয়েছিলাম এবং বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হয়েছিলাম। এবং সেখান থেকে গান করা শুরু, লোকজ গান যেগুলো রয়েছে, আমাদের শিকড়ের গান যেগুলো, সেই গানগুলো থেকে শুরু হয়েছিল। পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন প্ল্যাটফর্ম চলে আসে, আবৃত্তি, তারপরে হচ্ছে সঙ্গীত, আধুনিক গান বা অন্যান্য শাখাগুলো নিয়েও এখন কাজ করছি বর্তমানে। অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই। আপনি আমাদেরকে আজকে এই যে সঙ্গ দিচ্ছেন, আমরা আন্তরিকভাবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আরও কিছু বিস্তারিত আপনার কাছ থেকে জানবো এবং অবেলার ডাকের মাধ্যমে দেশের সবাই জানবে যে আসলে আমাদের বিটিভির এই জায়গাটাতে আসলে আমাদের তরুণদের জন্য যে ধরনের সুযোগ রয়েছে সেই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো। আশা করি আমাদের দর্শক সবাই সময় দিবেন এবং পুরো অনুষ্ঠানটি দেখবেন। তো আরিফ ভাই, আসলে আমাদের বিটিভির মতো একটা জায়গায়, যেটাতে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা জানি, এবং সেটাতে আসলে আমাদের বর্তমান তরুণ প্রজন্মের কাজের সুযোগটা আসলে কেমন আপনি মনে করছেন? না, বাংলাদেশ টেলিভিশন সবসময় চেষ্টা করে গুণী মানুষদেরকে বেছে নেওয়ার। আসলে বাংলাদেশ টেলিভিশন আমাদের একদম শিকড় থেকে, এখন যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো তো নতুন, কিন্তু বাংলাদেশ টেলিভিশনের বয়সটা তো কম নয়। আর এটা নাম শুনলেই আমাদের অন্তরের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। আমাদের ছেলেবেলাটা পার করে এসেছি বাংলাদেশ টেলিভিশন দেখে।
সেই সময়ের হাতেম তাই, তারপরে ইত্যাদি আরো অসংখ্য অগণিত সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো আমরা একসময় অ্যারাবিয়ান প্রচার নাইটস হতো। দেখতাম, হ্যাঁ, যেটা নাইস আলিফ লায়লা আলিফ লায়লা দেখতাম। এবং খুব এগুলো আগ্রহ কিন্তু নিয়ে দেখতাম। এগুলো কিন্তু এখন আমাদের কাছে স্বপ্নই রয়ে গেছে, যে আমরা কখন দেখেছি, মনে হয় এখনো সেটা দেখছি। তবে হ্যাঁ, বাংলাদেশ টেলিভিশন এখন চেষ্টা করছে যেটা, যে আসলে গুণী শিল্পী যারা রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলা, উপজেলা এবং গ্রাম পর্যায়েও যে শিল্পীগুলো আছে, সেই শিল্পীদের নিয়ে কিন্তু কাজ করা শুরু করেছে। কিছুদিন আগে বাংলাদেশ টেলিভিশন একটি সার্কুলার দিয়েছে, সেখানে আপনি জেনে থাকবেন যে সেখানে গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, নজরুল, লোকগীতি, বিভিন্ন ইভেন্টে কিন্তু অনেকেই পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষায় কিন্তু তারা সফল হয়েছে। সেই ক্ষেত্রে বলবো যে এটা আমাদের তরুণ প্রজন্মের জন্য, আমাদের বর্তমান প্রজন্মের জন্য এটা খুবই পজিটিভ বিষয়। আর এর জন্য হচ্ছে বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের মতো শিল্পীদেরকে তারা তুলে আনার চেষ্টা করছেন। তো আমরা তো গুণীদেরকে সবসময় উপরেই রাখবো, বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের নেতৃত্বে হচ্ছে আমরা কাজ করবো, এবং তারা সবসময় মাথার উপরে আছেন, তারা থাকবেন। কিন্তু তারা চাচ্ছে, বাংলাদেশ টেলিভিশন চাচ্ছে যে নতুন কিছু শিল্পী তৈরি হোক, নতুন কিছু শিল্পী উঠে আসুক। আমাদের যে দেশীয় সংস্কৃতিগুলো আছে, লোকজ সংস্কৃতিগুলো আছে, সেই সংস্কৃতিগুলো আমাদের তরুণ প্রজন্ম, আমাদের বর্তমান প্রজন্ম সেগুলোকে ধারণ করুক। এগুলো কিন্তু এখন হারাতে বসেছে। আপনি দেখবেন কিছু কিছু অনুষ্ঠান এখন বাংলাদেশ টেলিভিশন প্রচার করে, আমার মনে হচ্ছে যে কেন জানি যে আমরা আমাদের শিকড়কে ভুলে যেতে চলেছি। এই শিকড়কে আমরা যাতে ভুলে না যাই, এই শিকড়কে যেন আমরা আঁকড়ে ধরতে পারি, সেই জন্য আমাদের বেশি বেশি হচ্ছে চর্চা অব্যাহত রাখতে হবে। এবং যারা প্রান্তিক পর্যায়ে আছে, যারা কাজ করছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারাও পরবর্তীতে বিভিন্ন ইভেন্টে আপনারা পরীক্ষা দিবেন এবং শতভাগ সততার সাথে বাংলাদেশ টেলিভিশন শিল্পী বাছাইয়ের ক্ষেত্রে তারা স্বাক্ষর রাখছে এবং রাখবে, আশা রাখি। অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই। আমরা আরেকটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে বাংলাদেশ টেলিভিশন গণমানুষের টেলিভিশন, এবং আমরা জানি যে এটাতে দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য গুণী ব্যক্তিরা কাজ করে। আসলে আমাদের বাংলাদেশ টেলিভিশনে আসলে সাহিত্য সংক্রান্ত বিষয়ে কতটা গুরুত্ব পাচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের যারা নবীন সাহিত্যিক কাজ করছেন, সেক্ষেত্রে আসলে সাহিত্যটাকে বিটিভিতে আমরা তুলে ধরতে পারছি কিনা, এবং সেখান থেকে আপনি জানেন যে অগণিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্পাদক, কবি, লেখক, বিভিন্ন গুণী ব্যক্তি এবং সাহিত্যিকরা রয়েছেন। আসলে তাদের জন্য আসলে সুযোগটা আসলে কেমন বলে আপনি মনে করেন? আসলে যতটুকু হওয়ার কথা ছিল, আমি মনে করি যে ততটুকু না হলেও কিন্তু অব্যাহত রয়েছে, চেষ্টা অব্যাহত রয়েছে। আপনি জেনে থাকবেন যে আমাদের কবিদের অংশগ্রহণে একটি অনুষ্ঠান কিন্তু সচল রয়েছে, এবং সেই সচল বা চলমান অনুষ্ঠানের মধ্যে রয়েছে কবি কণ্ঠে কবিতা পাঠ। এটা আমি অনেক সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষকে। কারণ যারা লেখেন, তাদের সেই একটা লেখা তার সন্তান তুল্য। এই লেখাটা যখন কোনো লেখক তার অনুভূতি দিয়ে মানুষের সামনে সে উপস্থাপন করতে পারে, তার কাছে এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সাবলীল মনে হয়, যে আমি কিছু একটা করতে পেরেছি, আমার একটা সন্তান আমি মানুষের সামনে পরিচয় করে দিতে পেরেছি। এটা কিন্তু একটা ভালো লাগার কাজ করে। আমি অনেক কবিদের সাথে কথা বলেছি যারা এইটাতে অংশগ্রহণ করেছে। আমি তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা কোনো কোনো কবি কান্না করেছে, যে আসলে সুযোগ আমাদের কখনো হয়নি, বা আমরা চেষ্টা করেছি, আমরা কোনো মঞ্চেও সুযোগ পাই না কখনো। সেই বড় বড় কবি, শিল্পী, সাহিত্যিকরাই মঞ্চে গিয়ে বসে থাকে, আমাদের সুযোগ হয় না। কিন্তু বাংলাদেশ টেলিভিশনে এই প্রথম আমরা এত বড় একটা জায়গায় আমাদের নিজেদের কবিতা আমরা হচ্ছে সেখানে পাঠ করেছি। এবং এই যে মানুষের মনের আকুতিটা, এই মনের আকুতিটা, মাধুরীটা মিশিয়ে তারা যখন আমাদেরকে এই কথাগুলো বলেছে, সত্যি সত্যিকার অর্থে কিন্তু আমাদের ভালো লেগেছে। এবং আমরা চাই যে যারা নিজেরা লেখেন, কেউ উপস্থাপক আছেন, কেউ ভালো গল্প বলেন, কেউ ভালো পুঁথি পড়েন, এখনো কিন্তু দেখবেন যে আমার টাঙ্গাইলে, আমি আমার টাঙ্গাইলের কথা বলি ভাইয়া, সেখানে আপনি চিন্তা করবেন, সেখানে 2টা আমি দল আবিষ্কার করেছি। আমি জানতাম না যে সেখানে এখনো আমাদের লোকজ সংস্কৃতির যে ধোয়া গান, সেই ধোয়া গানটা কিন্তু তারা চলমান রেখেছে। আমি কিছুদিন আগে তাদের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম চিফ গেস্ট হিসেবে, সেখানে আমি দেখেছি যে একদম কোনো বাদ্যযন্ত্র ছাড়া তারা এই যে আপনার স্টিলের যে গামলাগুলো আছে, সেই গামলাগুলোতে হাত দিয়ে তারা হচ্ছে বাজিয়ে তারা গান করছে। হ্যাঁ, তো মানুষ সেগুলোকে হচ্ছে গোল হয়ে বসে
তারা পালাক্রমে গানগুলো গাচ্ছে, আর কিছু মানুষ সেগুলো শুনছে। এটা কিন্তু দারুণ অনুভূতি। এবং সারি গানের একটা আয়োজন দেখলাম সেখানে, তার এগুলো পরের কিন্তু আমাদের এলাকায়। দেশের থেকে আমাদের দেশ থেকে অনেকটা হারিয়ে হারিয়ে যাচ্ছে। হারিয়ে আপনি যাচ্ছে। জারি গান বলেন, সারি গান বলেন, লোকজ গান বলেন, এগুলো এখন কেউ চর্চা করে না। আমরা যারা চর্চা করি আমাদেরকে বলে সবাই এমন পাগল। একটা সময় ছিল হ্যাঁ। কিন্তু মানুষ এগুলো নিয়ে অনেক অনেক সুন্দরভাবে চর্চা করতো চর্চা এবং করতো। এগুলো অনেক সুন্দর ভালো লাগতো। হ্যাঁ। তখন কিন্তু আমাদের এই আধুনিক যন্ত্রপাতি ছিল না আসলে ছিল না, সঙ্গীতের ছিল জন্য। না। এবং হ্যাঁ। সে লোকজ সঙ্গীত এবং এগুলো কিন্তু বেশ ফেমাস একটা জায়গা দখল করেছিল সেই আগের সময়কার প্রত্যন্ত এটা বাংলাদেশে। এটা নিয়ে একটা হাস্যকর কথা আছে ভাইয়া, সেটা হলো আমি ওখানে চিফ গেস্ট, অর্থাৎ প্রধান অতিথি হিসেবে আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছে। আমি সেখানে গিয়েছি। গিয়ে আমার মনটা একটু খারাপ হয়েছে প্রথম অবস্থায়। সেখানে একটা শুধু তাঁবু টানানো আর কিছু খড়, যেটা যে আমরা ধানের যে অবশিষ্ট অংশগুলো থাকে সেই খড়গুলো বিছানো, আর একটা টিপ টিপ বাতি জ্বলছে আর কি, সামান্য বাতি, মানে একটা ছোট্ট আকার একটা ভাল্ব সেখানে জ্বলছে। কিছুক্ষণ পরে দেখলাম দুইটা হারিকেন নিয়ে আসলো, এবং আমি বললাম যে এগুলো কি অনুষ্ঠান নাকি প্রহসন? বলে যে ভাই এভাবেই হবে, আপনি একটু বসেন না। আমি সেখানে আলোচনা করলাম, আলোচনার পরে আমাকে বললো যে আপনি দুইটা গান শুনে যাবেন। আমি সেখানে বসেছি, গান শুনেছি। আমি বললাম দুইটা না, আমার মনে হয় যে আমি সারা রাত যদি এই গ্রামীণ মানুষের, অর্থাৎ যারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ার কথা, ওই বয়স্ক মানুষগুলো সারাটা রাত তারা গান গেয়েছে। এই যে এগুলো একসময় হতো, আমরা মুরব্বীদের কাছে গল্প শুনেছি, আমি সেটা সেদিন নিজের চোখে দেখে আসলাম। আমার মনে হয় যে বাংলাদেশ টেলিভিশন যদি এই মানুষদেরকে নিয়ে একটু কাজ করে, এত বড় একটা চ্যানেল, শুধু বাংলাদেশ টেলিভিশন, আমার মনে হয় প্রত্যেকটি চ্যানেলের উচিত যে এই আসলে যারা শিকড় থেকে ভালোবাসে এই মানে শিল্পকর্মগুলো, সেই মানুষগুলোকে একটু উঠিয়ে আনলে এই মানুষগুলো অন্তত তার মৃত্যুর আগে এই পৃথিবীতে কিছু একটা সান্ত্বনা সে দিয়ে যেতে পারে, বা কিছু একটা রেখে যেতে চায়, সে এটা আসলে কাদেরকে দিয়ে যাবে? আমাদের তরুণ প্রজন্ম দেখেন, এখন আমরা অপসংস্কৃতিতে লিপ্ত হয়েছি। আজকে বিভিন্ন ব্র্যান্ডের গান হয়, আসলে কি গান হয় সেটা আমি বুঝি না। আমরা চেষ্টা করি সবসময় যে লোকজ ধারা। আমি নিজেও একজন পুঁথি পাঠক, আমি পুঁথি পাঠ করার চেষ্টা করি। আমি বাচ্চাদের নিয়ে, ছোট্ট শিশুদের নিয়ে আমি কাজ করি। আবৃত্তি সংগঠন রয়েছে আমার, বেশ কয়েকটি সংগঠনে আমি কাজ করি। সেখানে আমি বাচ্চাদেরকে বলি সবসময় যে দেখো, এই যে তোমাদের কি গান ভালো লাগে? কেউ বলে হিন্দি গান, কেউ বলে ডিজে গান, কেউ বলে হচ্ছে আমার এইটা ভালো লাগে, কেউ বলে নাচ ভালো লাগে। কোন নাচ ভালো লাগে? এটা তারা বলে যে নাচের কোনো ভিত্তিই নেই। এখন আপনি ওদেরকে কিভাবে ফেরাবেন? একটা রাস্তা খুঁজে যদি আপনি বের করতে পারেন। আমরা জোর করে হয়তো কাউকে কিছু খাওয়াতে পারবো না, কাউকে গেলানো যাবে না, কিন্তু হ্যাঁ আমরা একটা কাজ করতে পারবো। সেই কাজটা হচ্ছে কি, আমরা এই প্রজন্মকে, অর্থাৎ তরুণ প্রজন্মকে কিন্তু আমরা একটা ভালো একটা কিছু দিয়ে যেতে পারবো। আমরা যদি এখনো যদি উদ্যোগগুলো গ্রহণ করি, এখনো যারা বেঁচে আছেন তারা এই আমাদের দেশের শিক্ষক সম্পর্কে ভালো জানে, সেই মানুষগুলোর কাছে বোধহয় আমাদের যাওয়া উচিত এবং সহযোগিতা করা উচিত এই মানুষগুলোকে। অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই। আমরা জানি যে আপনি উদীচী শিল্প গোষ্ঠী থেকে আসলে আপনার পথ চলা, তো সেই উদীচী শিল্প গোষ্ঠীর বিষয়ে যদি আমাদের কিছু বলেন। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী 21শে পদকপ্রাপ্ত একটি সংগঠন। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতি আমার আন্তরিকতা, ভালোবাসা আগে যেরকম ছিল এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তারা গণমানুষ নিয়ে কাজ করে। উদীচীর যে সত্যেন সেনের যে লাইনটি, মানুষের কাছে পেয়েছি যে বাণী, তাই দিয়ে রচি গান, মানুষের লাগি ঢেলে দিয়ে যাব মানুষের দেয়া প্রাণ। এই যে তার এই বিখ্যাত লাইনটি আমাকে আলোড়িত করে, আমাকে আন্দোলিত করে, আমাকে স্পন্দন জাগায় যে আসলে মানুষ তো পৃথিবীতে কিছু সৃষ্টি করে এবং সেই রসদ নিয়েই আমরা হচ্ছে পরবর্তীতে আরো কিছু তৈরি করি। তার এই বিখ্যাত লাইনটি আমাকে প্রথম ভালো লেগেছিল। আমি যখন উদীচীতে যাই, অফিসে যাই, সেখানে গিয়ে আমি দেখেছি যে এই লাইনটি সুন্দর করে লেখা রয়েছে তার ছবির নিচে। আমি সেখান থেকে আমার ভালো লাগা শুরু। এরপরে আবৃত্তির সাথে যুক্ত হই। প্রায় 450 পুরস্কার কিন্তু আল্লাহ পাকের রহমতে, আপনাদের দোয়ায় আমি পেয়েছি। এবং আপনার তো জাতীয় পুরস্কার আছে। জাতীয় পুরস্কার আছে। আসলে কোন কোন পুরস্কারে আপনি ভূষিত হয়েছেন যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। মূলত সরকারি সাদত কলেজ থেকে আমার জয়যাত্রাটা শুরু হয়। আমি সরকারি সাদত কলেজে প্রথম বর্ষ যখন পার করি, আমি বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষার্থী ছিলাম। তো 1 বছর যেতে না যেতে সেখানে আমি আপনার ডিবেটিং ক্লাব নামের একটা সংগঠন ছিল আমার, সেখানে আমি ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট হই। পরবর্তীতে শিল্পলোক একটা সংস্থা আছে, সেই শিল্পলোকে আমি নেতৃত্ব দেওয়া শুরু করি। আসলে শিল্প বলতে তখন আমি তেমনটা কিছুই বুঝতাম না, গান পারতাম না, কিন্তু ওই সময় আমাদের একটা সংকটকাল ছিল। ওই সময় অনেকেই ছিল যাদেরকে আমরা পাইনি, তারা হঠাৎ করে চলে যায়। তো ওই সংগঠনের হাল ধরতে হয় আমাকে। তো
তো টুকটাক করে গাইতে গাইতে নিজে চেষ্টা করতে করতে আসলে এটা আমাদের পথ চলাটা শুরু হয়। এরপরে সরকারি সাদত কলেজে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার মাধ্যমে আমি নিজেকে পরিচয় দেওয়া শুরু করি, পুরস্কার পাওয়া শুরু হয়। আমি জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে বিভিন্ন সামাজিক বিভিন্ন যে সংগঠনগুলো আছে তাদের আয়োজনে যে অনুষ্ঠানগুলো হয় সেখানে অংশগ্রহণ করা শুরু করি। এরপর জাতীয় পর্যায়ে যে অনুষ্ঠানগুলো হয় সেখানে অংশগ্রহণ করা শুরু করি। এরপর সরকারি সাদত কলেজে আমি 2017 সালে আমি রানার্স আপ হই। প্রায় 28,000 শিক্ষার্থী আমার কলেজে রয়েছে। পরবর্তী বছরে গিয়ে আমি সরকারি সাদত কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি। এটা আমার সরকারি সাদত কলেজ থেকে শুরু হয়। এরপরে আঞ্চলিক পর্যায়ে, ময়মনসিংহ আঞ্চলিক পর্যায়ে বেশ কিছুবার জারি গান, আপনার উপস্থিত বক্তব্য, আবৃত্তি সহ অনেকবার হচ্ছে প্রায় 17 বার আমার বিভাগ এবং আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আমি অর্জন করি এবং জাতীয় পুরস্কারে ভূষিত হই। এই যে চলমান প্রক্রিয়াগুলো, এখন বর্তমানে যদি আমি বলি যে আমার যা আমি পারিনি, আমি তা এখন প্রজন্মকে কিছু দিতে চাই। আমরা জানি যে আপনি বাংলাদেশ টেলিভিশনের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাতে দায়িত্বে আছেন, তো সেখানে আসলে আপনি কোন কোন বিষয় নিয়ে কাজ করেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। আসলে বাংলাদেশ টেলিভিশনে আমার উস্তাদ হচ্ছে তোফায়েল আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক এবং সিনিয়র আর্টিস্ট উনি। ওনার সাথে আমি প্রায় 2টা সংগঠনে লোকজ গানের অনুষ্ঠান করি। মেঠু সুর যেটা, সেটি হচ্ছে আলোড়ন সঙ্গীত একাডেমি মিরপুরে যেটা অবস্থিত। আর রয়েছে যমুনা সাংস্কৃতিক সংগঠন। এটা যমুনা সাংস্কৃতিক সংগঠনটা হচ্ছে আমার যমুনা পাড়ের মানুষদের নিয়ে এই একটি সংগঠন তৈরি করা হয়। এবং আমি দীর্ঘদিন কাজ করেছি শেখ বোরহানুদ্দিন বাবু ভাইয়ের তত্ত্বাবধানে। তিনি আপনার দিন বদল নামক একটি অনুষ্ঠান পরিচালনা করে থাকেন। সেই দিন বদল অনুষ্ঠানে আবৃত্তি শিল্পী যারা রয়েছে, আবৃত্তি শিল্পী এবং হচ্ছে নৃত্য বিভাগ অর্থাৎ নাচের যে টিমগুলো থাকতো এবং কখনো কখনো অভিনয়ের টিমগুলো নিয়েও আমি ডিরেকশন দিতাম। ভাইয়া তো আসলে ঢাকাতে থাকেন, অনেক সময় অনেক ব্যস্ততার মধ্যে থাকেন, যে জন্য এই অনুষ্ঠানগুলো মূলত হচ্ছে তাকে ব্যাকআপ দেওয়া, তারপর হচ্ছে শিল্পীদের রিহার্সাল করানো, তাদেরকে মঞ্চে নিয়ে যাওয়া, তাদের কস্টিউমগুলো সকল কিছুই হচ্ছে আমাকে করতে হতো বা আমি এখনো করে যাচ্ছি। কিছুদিন যাবত অনুষ্ঠানটি যদিও বন্ধ আছে, আমরা আশা রাখছি যে এখন যারা নেতৃত্বে আছেন বা যারা এখন নেতৃত্ব দিচ্ছেন তারা অবশ্যই অভিজ্ঞ এবং দক্ষ। এই দক্ষ মানুষগুলো যারা আছেন তাদের কাছে আমরা অনুরোধ করতে চাই আপনার মাধ্যমে যে খুব দ্রুতই যে অনুষ্ঠানগুলো স্থগিত হয়ে আছে, যেমন মেঠু সুর, তারপরে হিজল তমাল সহ বেশ কিছু সংগঠনের কার্যক্রম বন্ধ হয়ে আছে, সেই সংগঠনের কার্যক্রমগুলো দিনবদল অনুষ্ঠান সহ সেগুলো যদি আবার সচল করা হয় তাহলে বোধহয় আমরা যারা প্রান্তিক পর্যায়ে শিল্পীদের নিয়ে কাজ করি, যারা আমাদের সাথে কাজ করছেন এবং ভবিষ্যতে করবেন এই প্রত্যয়ে যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, প্রায় 2 শতাধিক শিল্পী নিয়ে আমরা কাজ করেছি বা এখনো করছি, তাদের সাথে যোগাযোগ হচ্ছে। তাদের একটাই আক্ষেপ যে ভাই কবে অনুষ্ঠানটা আবার শুরু হচ্ছে। কিন্তু তাদেরকে আমরা বলতে পারছি না দেশের সামগ্রিক অবস্থার কারণে, যে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন লেগেই আছে এই ঢাকা শহরে, যে জন্য আমরাও আসতেছি না। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বলবো যে আমি আবৃত্তি, সঙ্গীত, তারপর হচ্ছে কখনো কখনো অভিনয়, নাচের টিম সহ প্রায় বেশ কয়েকটি ক্যাটাগরিতে বিতর্ক নিয়েও কাজ করেছি। আমি বেশ কিছুদিন বিতর্ক শিল্পের সাথে ছিলাম, বিতর্ক সাথে নিয়েও কাজ করেছি এবং টেলিভিশনের বাইরে যে বিষয়গুলো নিয়ে কাজ করে আমি বর্তমানে পুঁথি সাহিত্য, আবৃত্তি, তারপর হচ্ছে আপনার জারি গানটা এবং ধোয়া এবং সারি গানটা যদিও আমি ওইরকম ভাবে দক্ষ না, তবে চেষ্টা করছি অন্তত যারা এগুলোর সাথে যুক্ত তাদের কাছ থেকে কিছু শিখে রাখার জন্য এবং ওই মানুষগুলোকে একটা প্ল্যাটফর্মে আমি নিয়ে আসার জন্য। আমি এবার একটা উদ্যোগ গ্রহণ করেছি যে টাঙ্গাইলে ওই মানুষদেরকে নিয়ে আমরা একটা বড় পরিসরে একটা অনুষ্ঠান করব এবং সেখানে দেখাবো যে আমাদের তরুণ প্রজন্ম, বিশেষ করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা সেখানে ইনভাইটেশন করব বা আমরা তাদেরকে দাওয়াত পত্র পাঠাবো। তারা দেখুক যে আমাদের গ্রামীণ মানুষেরা আসলে একটা সময় কত মজা করত, তাদের মজার মধ্যে কত ভালোবাসা ছিল, স্নেহ ছিল, মায়া ছিল। সেই জিনিসগুলো নিয়ে এখন বর্তমানে আমার একটু চিন্তা চেতনার মধ্যে আছে। এই হচ্ছে বিষয়। তো মূলত হচ্ছে কাজ আসলে যাই কিছু নিয়ে করি না কেন, সবচেয়ে বড় কথা হলো তৃপ্তি। আর আমার মনের ভেতরে যদি সেই তৃপ্তিটা থাকে, যদি সেই মায়াটা থাকে, ভালোবাসাটা থাকে, এই যে যেমন আপনার সাথে আজকে একটা ভালোবাসার বন্ধন আমার তৈরি হয়েছে, আপনি সেই বরিশাল থেকে এসেছেন, আমি সেই টাঙ্গাইল থেকে এসেছি, আমরা ঢাকাতে বসেছি, এই যে একটা ভালোবাসাটা, এটা কিসের মাধ্যমে হয়েছে আপনার সাথে? আপনি হচ্ছে একজন শিল্পমনা মানুষ, আপনি মানুষদের নিয়ে কাজ করছেন,
আপনি বৃহত্তর বরিশালকে প্রেজেন্টেশন করছেন, আপনি বাংলাদেশকে প্রেজেন্টেশন করছেন। এই যে আপনার সাথে হচ্ছে আমার একটা ভালো সম্পর্ক, এটা শিল্প এবং সাহিত্যের টানে হলো। এবং এই শিল্প এবং সাহিত্যের টানে আমরা সবাই একই ছাতার নিচে, একই প্ল্যাটফর্মে, আমরা একই জায়গায় হচ্ছে অবস্থান করতে চাই। আমরা রেষারেষি চাই না, আমরা মারামারি চাই না, আমরা কোনো দ্বিধা দ্বন্দ্ব এগুলোর সাথে আমরা যুক্ত হতে চাই না। আমরা চাই যে দিন শেষে আসুন আমরা তো সবাই মানবতার জয়গান গাই, আমরা কবিতা পড়ি, আমরা গল্প লিখি, কেউ প্রবন্ধ লিখি, কেউ আমরা উপন্যাস লিখি, গণমানুষের কথা আমরা গণমানুষের কথা বলি। কাজে আমাদের মধ্যে আমাদের চাওয়া পাওয়ার তো তেমন কিছু নাই, আমাদের চাওয়া পাওয়া একটাই, শুধু আমরা আমাদের কাজগুলো যেন একটু সুন্দর মতো করতে পারি, সেই একটা সুযোগ যেন রাষ্ট্র আমাদেরকে তৈরি করে দেয়। রাষ্ট্রের কাছে সেই দাবি ছাড়া হয়তো আমাদের আর তেমন কিছু চাওয়ার নেই। কারণ একজন কবি, একজন শিল্পী, সে অর্থের জন্য কাঙাল না, সে ভালোবাসার জন্য কাঙাল। এবং আমাদের আসলে মূলত ভালোবাসাই টানে। ভালোবাসাই টানে, আর ভালোবাসার টানেই আমরা ছুটে যাই, জেলা থেকে জেলা, বিভাগ থেকে বিভাগে আমরা ছুটে যাচ্ছি। এই যে ছুটে যাওয়াটা, এটা আপনি আমাকে দাওয়াত দিলে আমি যাব না। আপনি যদি বলেন আমাকে, আরিফ ভাই আপনি আমার বরিশালে আসেন, একটা কবিতা পড়তে হবে, আমি বোধহয় না করব না। আর আপনাকেও যদি বলি ভাইয়া আপনি ভাবিকে নিয়ে আসবেন আমার বাসায়, আমি যমুনার মাছ দিয়ে আপনাকে ভাত খাওয়াবো, সো আপনি বলবেন যে না ভাই দাওয়াত খাওয়া তো এখন আমার পক্ষে সম্ভব না। কিন্তু যদি বলা হয় যে ভাইয়া এখানে একটা সাহিত্যের অনুষ্ঠান হচ্ছে, এখানে একটা শিল্প মনা মানুষদের নিয়ে আমরা বসছি, সবাই আমরা কথা বলবো, আড্ডা দিব, তাদের মনের কথাগুলো শুনবো, তখন আপনি বোধহয় না করতে পারবেন না। এখানে কিন্তু কোনো স্বার্থ কাজ করে না। সাহিত্যিক একজন সংগঠক, এখানে কিন্তু আমাদের কোনো সাহিত্য মনা যারা মানুষ আমরা রয়েছি দেশের বিভিন্ন প্রান্তে, তাদের কিন্তু আসলে কোনো ধরনের স্বার্থ কাজ করে না। আমরা কিন্তু একে অপরকে ভালোবেসে, ভালো জেনে কিন্তু আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যাচ্ছি। আরিফ ভাই, আমরা জানি যে আপনি খুব সুন্দর লোকসঙ্গীত বা পুঁথিপাঠ এগুলো আপনি জানেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু দু চার লাইন আমাদের শোনাতেন তাহলে হয়তো দর্শকরা অনেকটা খুশি হতো। আসলে অপ্রস্তুত ভাবে বলা যায় যে আমি একটা অনুষ্ঠান থেকে ফিরলাম, তো আমি চাইলে একটা আবৃত্তি করি। আবার যদি কখনো আমরা এরকম অনুষ্ঠানে যুক্ত হই, সেখানে পুঁথিপাঠ, ছড়া গান, তারপরে ধোয়া গান, শাড়ি গান সহ বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলতে পারবো। আজকে যেহেতু বসেছি, আমি একটা কবিতা আমি দর্শকদের উদ্দেশ্যে, আপনারা যারা ভালোবেসে আমাদের এই অনুষ্ঠানটাকে দেখছেন, আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে ছোট করতে চাই না। কারণ এই অনুষ্ঠানগুলো তারাই দেখে, তারাই এটাকে উপভোগ করে যারা আসলে শিল্প সত্তাকে ভালোবাসে। আপনাদের এই ঋণ তো আমাদের আসলে শোধানোর কোনো মানে পন্থা নেই যে আপনাদের সেই ঋণটাকে আমরা শুধরাতে পারবো বা সেই শোধ করতে পারবো। সেই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। শুধু আপনাদের উদ্দেশ্যে দুটি চয়ন আমি সেখানে উল্লেখ করছি, আবৃত্তি করছি। সেই আবৃত্তির মাধ্যমে হয়তোবা আপনাদের একটু মনটাকে আমি ভরাতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করছি দু চার লাইন একটু পড়ার জন্য। ধন্যবাদ। আমি সিকান্দার আবু জাফরের লেখা বাংলা ছাড়ো কবিতাটি আপনাদের একটু পাঠ করে শোনাচ্ছি, আবৃত্তি না, পাঠ করে শোনাচ্ছি আর কি। তো ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কণ্ঠের অবস্থাও খুব একটা বেশি ভালো না, কারণ আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, প্রায় পুরোটা সময় আমি এসির নিচে বসে থেকে এবং জার্নি করে কণ্ঠটা মোটামুটি বসে গেছে আর কি। যাই হোক, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল হতে পারে, ভুল হলে আপনারা আমাকে শুধরাবেন। আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভালো লাগার মানুষ এবং ভালোবাসার মানুষ হয়ে আমি বাকিটা জীবন চলতে চাই। সো আমি এই কবিতাটি একটু আপনাদেরকে শোনাই। রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো, আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠনালীর খুনি পিয়াসে ছুরি, কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি। আমার হাতে নিলাম আমার নির্ভরতার চাবি, তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। অনেক মাপে, অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল, হৃদয় সুরভিত সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্ত রসের ছোঁয়া, পেয়েছে শুধু কঠিন জুতোর তলা। আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে, তিক্ত প্রাণে শাপত নখের জ্বালা, কাজকে চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের অট্ট হাসি, আমার কাঁধে নিলাম তুলে আমার যত বোঝা, তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো, তুমি বাংলা ছাড়ো। একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে, যখন পোড়া মাটি বারে বারেই তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাটি।
আমার প্রীতি। তোমার প্রতারণা যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লাভের জটিল অঙ্কগুলো আমার কেবল হাড় জোড়লো হতাশ শ্বাসের ধুলো। আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবরখানা আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া, কাজকে দ্বিধার বিষণ্ণতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি আমার বুকেই ফিরিয়ে নেব। ক্ষিপ্ত বাজের থামা, তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো। আমি কিন্তু আপনাদের বাংলা ছাড়তে বলিনি, এই কথাটি বলেছিলেন আসলে মূলত সিকান্দার আবু জাফর দেশ বিভাগের সময়। এবং সৈয়দ শামসুল হকের একটা কবিতা আছে নুরুল দিনের সারা জীবন। এই দুইটি কবিতা আমার সবসময় কেমন যেন টানে। নজরুলের কবিতা তো সবসময় ভালো লাগে, দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এই যে কথাগুলো, এই কথাগুলো বললে সেটা কবিতা হোক না হোক, সেটা আবৃত্তি হোক না হোক, আপনার মনের ভিতরে একটা শিহরণ তৈরি করবে। হ্যাঁ, কিছু কিছু কবিতা আছে যেগুলো জীবন্ত, কখনো হারাবে বলে আমার মনে হয় না। নজরুলের কবিতা বলেন আপনি, এবং এগুলো আসলে হৃদয়ে গাথা থাকে। হৃদয়ে গাথা থাকে। প্রত্যেকটা কবিতাই আমি পছন্দ করি, আর কবিতা সবই ভালো লাগে, কিন্তু তার মধ্যে কিছু কবিতা আছে যেগুলো আপনি মঞ্চে, অনুষ্ঠানে বা বিভিন্ন জায়গায় পাঠ করতে বা হচ্ছে আবৃত্তি করতে আপনার ভালো লাগবে। তো দর্শক, আপনারা যারা সাথে ছিলেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমার কথা বলায়, তারপর হচ্ছে কবিতায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তো ভুলটুকু আমি নিচ্ছি। আর আপনারা যারা কষ্ট করে দেখলেন, আপনাদের কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সবসময় আমার আছে, সবসময় থাকবে। আপনাদের সহযোগিতা, ভালোবাসা নিয়ে আমরা ভালো কিছু করতে চাই, আমরা দেশকে কিছু দিয়ে যেতে চাই, এই দেশের প্রজন্মকে কিছু দিয়ে যেতে চাই। অন্তত মরার পরে আমার নামটি কখনো উচ্চারণ না হলেও অন্তত আমার একটা শিল্পকর্ম যেন মানুষ মনে রাখে যে আমি একটা পৃথিবীতে একটা শিল্প রেখে গিয়েছি। সেই সুকান্তের ভাষায় চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অর্থাৎ আসুন আমরা অঙ্গীকার করি, আমরা একতাবদ্ধ হই, আমরা মানুষের জন্য কিছু করি এবং আমরা নিজেদের জন্য কিছু করি। তবেই আমরা মৃত্যুর পরে আমাদের অনন্ত যাত্রায় অন্তত মানুষের মাঝে কিছুটা দাগ কেটে রেখে যেতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনোদিন আপনাদের সাথে গল্প, গানে, আড্ডায় আমরা মেতে উঠতে চাই। ধন্যবাদ জানাই আমাদের বরিশালের ভাইয়া, অনেক ভালো উপস্থাপক, অনেক ভালো উপস্থাপনা করেছেন, অনেক ভালো কথা বলেছেন, সবকিছু আমাকে প্রাণবন্ত করেছে, আমাকে উৎসাহিত করেছে। আমার পক্ষ থেকে এবং আমার টাঙ্গাইলের পক্ষ থেকে, আমার কালীহাতির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সবার প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা, সম্মান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, আবারও কথা হবে কোনো একজন গুণী কবি, লেখক, সাহিত্যিককে নিয়ে আবারও আপনাদের মাঝেই আসবো। সে পর্যন্ত অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।